আসসালামু আলাইকুম। যাদের সামনে বিসিএস, ব্যাংক সহ অন্যান্য লিখিত পরীক্ষা আছে, তাদের জন্য আজকের এই ভিডিও। লিখিত পরীক্ষা মূলত সৃজনশীলতার পরীক্ষা। এই পরীক্ষায় যে যত বেশি সৃজনশীলতার সাথে নির্ভুলভাবে বাংলা কিংবা ইংরেজি দুটি ভাষাতেই সমান দক্ষতায় লিখতে পারবেন, তাদের এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই দিকগুলো বিবেচনা করে আজ আমি আপনাদেরকে দেখাবো যে লিখিত পরীক্ষায় আপনার বাংলা অথবা ইংরেজি দুটি ভাষাতেই ভাষাগত দক্ষতা এবং বিশ্লেষণী দক্ষতা বাড়ানোর জন্য আপনাদের যে বইগুলো পড়া প্রয়োজন, সেটা কোনো গাইড বা নোট বই নয়, যেগুলো রেফারেন্স বই আমরা বলে থাকি। যেই বইগুলো পড়ার কারণে আপনার লেখার কোয়ালিটি বাড়বে, সেই ধরনের কিছু বই আমি আপনাদেরকে দেখাবো। আজকে হয়তো অনেকগুলো বই আপনাদের দেখাবো, আর সংক্ষিপ্ত সময়ে হয়তো সবগুলো বই সম্পর্কে আমি ডিটেলস আপনাদের বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে হয়তো কোনো একটা ভিডিওতে আমি একটা বই ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে, এই বইগুলো পড়তে যেয়ে আপনাদের হয়তো অনেক সময় নষ্ট হতে পারে, যে কোনটা গুরুত্বপূর্ণ নয়। তো আমি যে বইগুলো দেখাবো সবগুলো বই আমার পড়ার অভিজ্ঞতা রয়েছে, এবং আমি এই বইগুলো থেকে যে নোট নিয়েছি বা গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি আলাদা করে রেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, যেন আপনারা বইটি না পড়েও সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের কাজে লাগবে সেটা আপনারা ধারণা করে নিতে পারেন। তো কথা না বাড়াই আমি দেখাচ্ছি আপনাদের কী কী বই আসলে পড়া উচিত। প্রথমে বাংলা দিয়ে শুরু করি। বাংলার ক্ষেত্রে আমাদের লেখার মান এবং নির্ভুল বানান এবং নির্ভুল ব্যাকরণে লেখার একটা আলাদা গুরুত্ব রয়েছে। যেহেতু বাংলা অংশের খাতাগুলো বা আমাদের প্রশ্ন উত্তরপত্র যারা পরীক্ষা করবেন, ওনারা অবশ্যই বাংলার বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি। ওনারা বাংলা ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে প্রগাঢ় জ্ঞান রাখেন। সেক্ষেত্রে আমাদের বানান ভুল বা ব্যাকরণগত ভুল ত্রুটি করার তেমন কোনো অবকাশ নেই। এটা করলে আমাদের নম্বর কমে আসবে। তো নির্ভুল বাংলা এবং বানান শেখার জন্য আমি একটা বই, যেটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা বাংলা ব্যাকরণের নিয়ম। বইটা লিখেছেন ডক্টর মাহবুবুল হক। তো এই বইটাতে প্রচুর পরিমাণ বাংলা যে বানানগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়, সেই বানানগুলোর প্রমিত বানান রীতিটা কি, কোন বানান রীতিটা সর্বজন গ্রাহ্য এবং সেটা ব্যাকরণগতভাবে শুদ্ধ, এরকম অসংখ্য বানানের কথা এবং নিয়মের কথা এই বইটিতে লেখা আছে। এই বইটি বেশ ছোট, খুব বেশি সময় লাগবে না পড়তে, এবং এর মধ্যে অনেক বানানই আমাদের অলরেডি জানা আছে। যেগুলো জানা নেই সেগুলোর জন্য আমরা আলাদা করে এই বইটি পড়ে নিতে পারি। আমার কাছে এই বইটি খুবই ভালো একটি বই মনে হয়েছে। আচ্ছা, তারপর এই বইটা পড়ার পর হচ্ছে আমাদের একটা বাংলা ডিকশনারি বা অভিধান থাকা প্রয়োজন। এটা বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ করেই বাংলা একাডেমি থেকে প্রকাশিত এই ডিকশনারিটি। এটাতে প্রচুর শব্দ রয়েছে, যেই আমরা বাংলা লিখতে যেয়ে যখনই কোনো বানান সম্পর্কে আমাদের কনফিউশন তৈরি হবে, তখন আমরা এই ডিকশনারি থেকে দেখে নিতে পারি। এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কোন বানানের সর্বশেষ বাংলা একাডেমি থেকে গৃহীত বানান রীতি কোনটি। তো এরকম একটা ডিকশনারি হাতের কাছে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত বাংলা লিখতে যেয়ে কখনো কোনো শব্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে এখান থেকে দ্বিধাদ্বন্দ্বটা আমরা পরিষ্কার করে নিতে পারি। এখন অনেকেই বলতে পারেন যে আমরা তো অনলাইন থেকে বা গুগলে সার্চ করে দেখতে পারি, তবে আমি আসলে এই ব্যাপারগুলোতে কিছুটা সেকেলে থাকাটাকে পছন্দ করি, কারণ অনলাইন থেকে যেটা দ্রুত দেখে নেওয়া যায় সেটা আসলে মাথায় থাকে না, কিন্তু যদি আমরা একটা ফিজিক্যাল বই থেকে আমরা দাগিয়ে বা এটা নোট করে পড়ি, সেটা আমাদের মাথায় দীর্ঘদিন থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় ডিকশনারি পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এ তো গেল বাংলার পর এবার যদি আমরা ইংরেজিতে আসি, তাহলে ইংরেজির জন্য আমাদের একটা খুব ভালো মানের ডিকশনারি পড়ার প্রয়োজন। যেমন আমি এটা বলেছি, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। এই বইটাতে এটা পড়তেও বেশ ভালো, পাতাগুলো খুবই সুন্দর, পড়তে বেশ ভালো লাগে। এটার স্পেশালিটি হচ্ছে যে এই ডিকশনারিটাতে সাথে একটা সিডি আছে। এখান থেকে সফট কপি থেকে আপনি সাউন্ড শুনতে পারবেন। আর এটার সাথে আরেকটা হচ্ছে যে উচ্চারণ লিখে দেওয়ার মতো আছে, যেটা থেকে দেখে আপনি উচ্চারণ বুঝতে পারবেন, এবং প্রয়োগ দেওয়া আছে। প্রতিটা শব্দ, ভোকাবুলারি কোথায় প্রয়োগ হলে সবচেয়ে ভালো হয় সেই প্রয়োগটা এখানে দেওয়া আছে। তো এই ডিকশনারি পড়লে একাধারে কোন শব্দটা কোথায় ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা শেখা যায়। আর শুধু ভোকাবুলারি কথাই নয়, এই বইয়ের শেষের দিকে বেশ কিছু আছে যেখানে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কী করে লিখতে হয় এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা হয়তো আমি
পরবর্তীতে আপনাদেরকে যখন এই ডিকশনারির উপর আলাদা কোনো ভিডিও করব তখন হয়তো আমি এটা বলে দিব যে কোন জায়গায় কী অংশটুকু আছে। তো অ্যাটলিস্ট যদি এই ডিকশনারি কেউ কালেক্ট করতে নাও পারেন, অন্তত শেষ দিকে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য যেই নির্দেশনা দেওয়া আছে এটা অন্তত ছবি তুলে বা ফটোকপি করে আপনারা এটা অন্তত কালেক্ট করে রাখবেন। তারপর রচনা, বাংলা রচনা বা ইংরেজি কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু লিখতে গেলে আমাদের প্রচুর উদ্ধৃতি ব্যবহার করতে হয়, বা অতীত কোনো ঘটনার সাথে রিলেট করে, বা এই কোনো স্পেসিফিক কোনো বিষয়ে মনীষী যারা ছিলেন আগে তারা কি বলেছেন সেগুলো শেখার জন্য আমাদের অতীতের ঘটনা বা অতীতের কোনো সংগ্রামময় ইতিহাস বা পৃথিবীর বিশ্ব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে সেগুলো সম্পর্কে জানা থাকলে আমাদের লেখার কোয়ালিটি অনেক বেড়ে যায়। সেটার জন্য একটা বই আছে, এই বইটা হচ্ছে ওয়ার্ল্ড গ্রেটেস্ট স্পিচেস। এই বইটা শুরু হচ্ছে একেবারে সেই পেরিক্লিসের একটা ভাষণ দিয়ে এবং শেষ হয়েছে মিশেল ওবামার একটা ভাষণ দিয়ে। এর মাঝখানে উড্রো উইলসন, উইনস্টন চার্চিল, ভ্লাদিমির এলিচ লেনিন থেকে শুরু করে অনেক পৃথিবীর বিখ্যাত মনীষীদের ভাষণ এখানে দেওয়া আছে। তো এই ভাষণগুলো খুবই অ্যানালাইটিক্যাল এবং খুব গবেষণার মাধ্যমে ইভেন এমন কিছু ভাষণ আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সারা জীবনের ফিলোসফি একটা ভাষণের মধ্য দিয়ে বোঝা যায়। তো এই বইটা পড়লে আপনাদের অনেক কিছু সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। সেক্ষেত্রে এই ভাষণগুলো খুবই উন্নত মানের ইংলিশে লেখা, সেক্ষেত্রে আপনাদের ইংরেজি গঠন শৈলী, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর ভোকাবুলারির ব্যবহার, কন্টেম্পোরারি ইস্যুসগুলো কী, এই সব কিছু নিয়ে এই বইটা আপনাদের লেখার মান বাড়াতে আলটিমেটলি খুবই কাজে লাগবে। এটা গেল একটা বই। আর ইংরেজির জন্য এই গেল। তারপর আমরা একটু আসি যে বাংলাদেশ বিষয়াবলীর জন্য, রাইট? বাংলাদেশ বিষয়াবলীর জন্য এই বইটা খুব দরকার। বাংলাদেশের সরকার ব্যবস্থা, আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই সব কিছুর জন্য এই বইটা খুবই একটা মাস্টারপিস। এই বই পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক স্যারের লেখা। এই বইটাতে আপনি এত পরিমাণ রেফারেন্স ব্যবহার করা হয়েছে, এই বইয়ে প্রচুর পরিমাণ, মানে যে কোনো ঘটনার জন্য কোন বই থেকে কি, একেবারে স্বাধীনতার দলিলপত্র থেকে শুরু করে সমসাময়িক সময়ে লেখা বিভিন্ন বইয়ের, এই সবগুলো বইয়ের নিচে এইভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, নিচের দিকে এখানে এরকম করে ফুটনোট আকারে রেফারেন্স দেওয়া আছে। এই রেফারেন্সগুলো আপনাদের পরীক্ষায় ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার করলে আপনার লেখার মান বাড়বে। যেরকম প্রশ্নে যদি আসে 6 দফার দাবিগুলো লেখো বা 6 দফা নেট অ্যানালাইসিস লিখতে, আমরা সবাই জানি 6 দফা কি, অ্যানালাইসিস লিখতে পারবো, কিন্তু সেটা যদি কোনো মনীষীর লেখা বই থেকে রেফারেন্স দিই বা তাদের একটা উদ্ধৃতি দেই, সেক্ষেত্রে লেখার মান অনেক বেড়ে যায়, নম্বর অনেক ভালো ওঠে। তো এই জন্য এই বইটা আপনাদের খুব কাজে লাগবে। তারপর সংবিধান অংশের জন্য একটা বই আছে, আমি যেটা পড়েছি, আরও অনেক ভালো বই থাকতে পারে বাজারে। আমার কাছে এটা ভালো মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান, আরিফ খানের লেখা এই বই। এই বইয়ে সংবিধানের প্রতিটি অনুচ্ছেদের খুব সুন্দর করে ব্যাখ্যা এবং ফুটনোট দেওয়া আছে, যেটা থেকে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এটা বিভিন্ন দেশের বিখ্যাত সংবিধানের সাথে অনেক কিছুর তুলনা বুঝিয়েছে। এই তুলনা জিনিসটাতে আমাদের কম্পারেটিভ স্টাডি অফ কনস্টিটিউশন, এই ধরনের কিছু করতে আমাদের খুব কাজে লাগবে। বেশ ছোট একটা বই। এটাতেও সব পড়ার দরকার নেই, গুরুত্বপূর্ণ ধারা যেগুলো আছে পরীক্ষায় আসার মতো, সেই ধারাগুলোর বিশ্লেষণ আপনাদের এখান থেকে পড়লেই খুব কাজে দিবে। তো এই বইটাও আমি খুবই পছন্দের তালিকায় রাখলাম। তারপর বাংলাদেশ বিষয়াবলী লিখতে গেলে আমাদের অর্থনীতি নিয়ে অনেক কিছু লিখতে হয়, সেটা ইংলিশেও লিখতে হতে পারে বা বাংলা রচনা ক্ষেত্রেও লিখতে হতে পারে। অর্থনীতি নিয়ে যদি আমাদের কিছু লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 3টা বই আমি আপনাদের সাজেস্ট করি। এই 3টা বই আকবর আলী খানের লেখা 3টা বই, আজব ও জবর আজব অর্থনীতি, তারপর আছে পরার্থপরতার অর্থনীতি, তারপরে আছে আপনার বাংলাদেশের বাজেট এবং অর্থনীতি। এই বইগুলো 3টা বই একসাথে অনেক বড়, কিন্তু এই বইগুলো পড়তে গেলে আপনাদের কখন যে শেষ হয়ে যাবে নিজেও বুঝবেন না। কারণ ডক্টর আকবর আলী খান স্যার, ওনার লেখার কৌশলটা এত সুন্দর। ওনার লেখার কৌশল আমার কাছে অনেকটা মনে হয়েছে, একটু পরে দেখাচ্ছে আর একটা বই, ওই বইয়ের মতো মনে হয়েছে। তো এটা পড়তে গেলে যেটা হয়, মনে থাকে। উনি অনেক মানে বাস্তব উদাহরণের সাথে রিলেট করে বইগুলোতে উনি লিখেছেন, যেন অর্থনীতির মতো একটা কঠিন বিষয়কেও খুব সহজভাবে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে এই বইগুলো আপনাদের পড়া থাকতে পারে, এবং এই বইগুলোতে অনেক ঐতিহাসিক ঘটনার রেফারেন্সও দেওয়া হয়েছে, যে ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের বিভিন্ন বই থেকে যখন জানবেন, এখানেও যখন পড়বেন, তখন আপনাদের বেশি ভালো মনে থাকবে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই প্রসঙ্গগুলোতে বঙ্গবন্ধুর 3টি বই, অন্য যা কিছু পড়েন বা না পড়েন, বঙ্গবন্ধুর এই 3টি বই আমার দেখা নয়া চীন,
কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী। এই তিনটি বই আপনাদের পড়তেই হবে। আমরা ভাগ্যবান যে তিনটা বই আমরা পেয়েছি। এই তিনটি বইয়ে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজের বয়ানে কথাবার্তা লেখা আছে, তার নিজের মতো করে নিজের যিনি যা বোঝেছেন নিজের সম্পর্কে বলা আছে, যেটা ওনার সম্পর্কে লিখতে গেলে সবচেয়ে অকাট্য দলিল হবে এখান থেকে কোনো কিছু লিখতে পারলে, রেফারেন্স করতে পারলে। তো এই বইগুলো গুরুত্ব এখানেই শেষ নয়, আরও গুরুত্ব আছে। যেমন গ্রন্থ সমালোচনা অংশে বাংলা বিষয় বাংলা সাবজেক্টের বেলায় গ্রন্থ সমালোচনায় 15 নম্বর থাকে। এই গ্রন্থ সমালোচনার জন্য এই তিনটা বইয়ের গ্রন্থ সমালোচনা প্রায় আসতে দেখা যায়। তো তিনটা বই যদি কারো ভালো পড়া থাকে তাহলে তার গ্রন্থ সমালোচনা মুখস্থ বিদ্যা লেখার চাইতে এই তিনটা বই পড়া থাকলে তার গ্রন্থ সমালোচনার মানও অনেক ভালো হবে। এইগুলো এই তিনটা বই। তারপর বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে জানার জন্য এই বইটা মেজর জেনারেল এম খলিলুর রহমানের লেখা। উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন, পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং তিনি বাংলাদেশের যে বিডিআর বা বর্তমান বিজিবি তার প্রধান হন, বঙ্গবন্ধু থেকে নিযুক্ত করেন এবং তিনি অনেক সিনিয়র একজন সামরিক কর্মকর্তা ছিলেন, বঙ্গবন্ধুর কাছাকাছি ছিলেন। সেই সময় তিনি জাতির পিতার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংকটজনক অবস্থায় তার যে সিদ্ধান্ত, প্রজ্ঞা, তার কার্যক্রম, পদক্ষেপ, এই সব কিছু তিনি খুব নির্মমভাবে বিশ্লেষণ করেছেন। তো এটা আপনাদের একটা ভালো সেন্স গ্রো করবে এই বইটা পড়লে। এই বইটাতে আমি আপনাদের প্রচুর নোট নিয়ে রেখেছি আমি এভাবে। তো এই বইটা কেউ যদি পড়তে না পারেন, আমি একটা ভিডিওতে কী কী নোট নিয়েছি এটা হয়তো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। এভাবে নোট নেওয়া আছে। তো এই নোটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বইয়ের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোন অংশটুকু। একটু আগে যে লেখকের কথা বলছিলাম, সবাই জানেন সেই লেখক সম্পর্কে, আবুল মনসুর আহমদ। এই বইটা মানে আমার অনেক ভালো লেগেছে পড়ে। এই বইটার একটা ঝকঝকে প্রিন্টও বেরিয়েছে, এটা প্রথমা প্রকাশনীর প্রিন্ট, খুবই ঝকঝকে প্রিন্ট এবং পড়তেও খুব ভালো লাগে। এই বইটাতে মূলত ইতিহাস সম্পর্কে জানা যায়। কি ইতিহাস? একেবারে ব্রিটিশ আমলের শেষ ভাগ থেকে দেশভাগ, তারপর 6 দফা, পাকিস্তান আমল, একেবারে বঙ্গবন্ধু শাসন আমল পর্যন্ত এই বইটাতে মোটামুটি উল্লেখ করা আছে। তো এই বইটা সম্পর্কে পড়লে আপনি খুব ভালো জানবেন, কারণ এই বইয়ের যে লেখক আবুল মনসুর আহমদ, উনি কিন্তু সিনিয়র আওয়ামী লীগ নেতা ছিলেন এবং বঙ্গবন্ধু তাকে নিজে লিডার বলে সম্বোধন করতেন, তার অনেক পরামর্শ নিতেন। এই সব কিছু এখানে বলা আছে, বঙ্গবন্ধু সম্পর্কে কথাবার্তা, আওয়ামী লীগের উত্থান পর্ব, সব কিছু এখানে বলা আছে। তো এই বইটা অবশ্যই পড়তে হবে। অনেক বড় হলেও আসলে এই বইটা পড়তে ভালো লাগবে অনেক, কারণ উনি এই লেখকের লেখার কৌশল অত্যন্ত চমৎকার। মানে পড়তে গেলে মনে হয় যে পড়া শেষ করে ওঠা যায় না, এই ধরনের লেখার কৌশল ওনার। এই বইটা আপনাদের জন্য আমি রিকমেন্ডেড করলাম। তারপর আরেকটা বই আছে যে প্রফেসর রেহমান সোবহানের ছোট একটা বই, যে অ্যান ইনক্লুসিভ ডেমোক্রেসি ফর এ জাস্ট সোসাইটি। এই বইটাও খুব গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসি কি, তার সাথে একটি ইকোনমিক্সের কী সম্পর্ক, তারপর একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি বলতে আমরা কী বুঝি, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এই ধরনের কিছু আলোচনা এই বইটিতে আছে। খুব ছোটো কোলাবরে করা, পড়তেও খুব অল্প সময় পড়া শেষ হয়ে যাবে, খুব সুন্দর ইংলিশে লেখা। তো এই বইটাও পড়া যেতে পারে। বিজ্ঞান অংশের জন্য নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটি আছে, এই সাধারণ বিজ্ঞান বই থেকেই আপনাদের পড়ে ফেললে আপনাদের বিজ্ঞান অংশের পড়া হয়তো 80-90 ভাগ কাভার হয়ে যাবে। এরপরও কেউ চাইলে গাইড বা কোনো নোট বই বা কারো কোনো রেফারেন্স অন্য কিছু থাকলে পড়তে পারেন। তো প্রথমে এটা পড়ে নেওয়া উচিত সবারই, অন্তত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা না, সবারই এই বইটা পড়ে ফেলা উচিত। এই বইটা পড়লে সায়েন্সের বেসিকটা খুব ভালো করেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা বই আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য। এটা হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন ঘটনার সাল বা বিভিন্ন তাৎপর্যপূর্ণ কোনো কিছু, বিভিন্ন চুক্তি সম্পর্কে জানতে গেলে এই বইটা 1900 সাল বা 20 শতাব্দীতে যত ঘটনা ঘটেছে এই সবগুলো এখানে লেখক অত্যন্ত মুনশিয়ানার সাথে বলবো, তিনি গল্প আকারে এখানে লিখেছেন। মানে কাল্পনিক দুটি চরিত্র দিয়ে খুব সুন্দর গল্প আকারে লিখেছেন, যেটা পড়লে আপনাদের এই ইতিহাসের যে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হয়তো আমাদের সাল মনে থাকে না, বা কখন কোন ঘটনার অ্যাক্টরগুলো কী ছিল সেটা মনে থাকে না, এই বইটি পড়লে আপনাদের আশা করি মনে থাকবে। কারণ এখানে মনে হবে গল্পেই পড়া হচ্ছে। বইটার নাম যেরকম, বইয়ের বিষয়বস্তু অনেকটা এরকম গল্পে এই বইটাতে লেখক সব কিছু তুলে ধরেছেন। আর সর্বশেষ আমি আপনাদের একটা বই, খুব ছোট একটা বই, অল্প টাকায় পাওয়া যায়। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ এই বইটাতে
একেবারে বিসিএস ছোট ছোট করে অল্প অল্প করে মানে সার কথাগুলো বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে রিটেন ভাইভা কী করে ভালো করা যায় এই সব কিছু খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। তো এই বইটাকে আপনারা একটা গাইডিং স্টার হিসাবে রাখতে পারেন। আমাদের সংবিধানের প্রিয়াম্বল যেরকম আমাদের গাইডিং স্টার, তো এরকম আপনি এই বইটা আপনি আপনার পাশে রাখতে পারেন যে আপনি যখন যা পড়ছেন কীভাবে পড়ছেন, সেই পড়াটা ঠিক আছে কিনা, আপনি ঠিক লাইনে অগ্রসর হচ্ছেন কিনা, এটা একটা গাইডলাইনের জন্য এই বইটা আপনার কাছে রাখা যেতে পারে। আমি এই বইটা পড়ে আমি কয়েকবার পড়েছি, এটা যতবারই পড়েছি মনে হচ্ছে নতুন কিছু পাচ্ছি। অল্প, খুবই ছোট, অল্প কিছু কথাবার্তা লেখা, কিন্তু বইটা খুবই ভালো। এই হচ্ছে বই। আমি আজকে আর কোনো বই এখান থেকে দেখাচ্ছি না। আরও অনেক ভালো ভালো বই এখানে আছে যেগুলো সরাসরি আপনাদের রিটেনের জন্য প্রাসঙ্গিক না, সেই কারণে আমি এখান থেকে আর কোনো বই আপনাদের দেখাবো না। এখন আপনাদের মনে হতে পারে যে এত বই পড়ার সময় কোথায়, আমরা মূল বিষয়গুলো পড়বো গাইড থেকে পড়বো নাকি এই এত রেফারেন্স বই পড়বো। আসলে এখানে অনেকগুলো বই থাকলেও সবগুলো বই আসলে একটা রিটেন পরীক্ষার আগে পড়া সম্ভব না, সেটা আমি জানি। সেটা পড়তে সময়ের দরকার। আর যাদের পড়ার একেবারে অভ্যাস নেই তাদের তো আরও সমস্যা হবে, যাদের অন্য বই পড়ার অভ্যাস নেই। আমি কখনো গাইড বই বা নোট বইয়ের প্রয়োজনীয়তা নেই তা বলবো না, সেই গাইড বই বা এই বইগুলো পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আপনার যদি শুদ্ধ বাংলা ইংরেজি লেখার কৌশল জানতে হয়, অ্যানালাইসিস শিখতে হয়, তাহলে আপনাকে রেফারেন্স বইগুলো সময় নিয়ে পড়তে